এই হলো নারায়ণপুর রাজ্য। এই রাজ্যের প্রজারা খুব সুখী ও আনন্দে বাস করত। এই রাজ্যের রাজা ছিলেন শ্রী নারায়ণ দত্ত। নারায়ণ দত্ত খুবই দয়ালু ও সৎ প্রকৃতির রাজা ছিলেন। নারায়ণ দত্তের একটিমাত্র রানী ছিল কমলাবতী। কমলাবতী ছিল রূপে গুণে লক্ষ্মী। কিন্তু দুর্ভাগ্যবশত রাজা ও রানীর কোনো সন্তান ছিল না। তাই তারা প্রজাদের সন্তানের মতো ভালোবাসতেন। এই গ্রামের সৌন্দর্য দেখে পাশের রাজ্যের রাজারাও হিংসা বোধ করত। এই রাজ্যের প্রজারাও ছিল খুবই মিশুক স্বভাবের ও পরিশ্রমী। এই রাজ্যের প্রজারা চাষবাস করে তাদের সংসার চালাতো। এই রাজ্যে সম্প্রীতি সবসময় বিরাজ করত। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ঐক্যবদ্ধতা জন্যই এই রাজ্য সব রাজ্যের মধ্যে বিখ্যাত ছিল। রাজা ও রানীর কোনো সন্তান না থাকায় তারা গভীর জঙ্গলে বাস করা এক সাধু বাবা শরণাপন্ন হবে বলে মনে করল। তাই তারা দুজনেই একসাথে বেরিয়ে পড়ল সেই সাধু বাবার উদ্দেশ্যে। সেই সাধু বাবার কাছে পৌঁছাতে গেলে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হতো। প্রথমেই দুর্গম পথের মধ্যে জঙ্গল পড়ল, তারপরে পড়ল এক নদী, সেটাও রাজরানী পার করে ফেলল। এই নদী পার করার পরে আসলো একটা হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত পার করার পরে রাজারানী হাঁটতে থাকলো সেই সাধু বাবার উদ্দেশ্যে। তারপরে আসলো এক খরাময় মরুভূমি। এই মরুভূমি পার করার পরেই তারা দর্শন পেল সাধু বাবার। সাধু বাবাকে সব কথা খুলে বলার পর সাধু বাবা সব কথা তাদের শুনলেন। শোনার পর রাজা ও রানীকে আশীর্বাদ করলেন এবং বললেন তাদের রাজ্যে ফিরে যেতে। তাদের আশীর্বাদ করে বললেন তোমাদের একটা কন্যা সন্তান হবে। এই শুনে তারা রাজা ও রানী তাদের রাজ্যে আবার ফিরে আসলেন। এইভাবেই অনেকগুলো বছর আবার কেটে গেল। রাজা ও রানী সুখে শান্তিতে থাকতে লাগলো। কয়েক বছর পর রানী অন্তঃসত্ত্বা হলো। সেই খবর সে রাজাকে জানালো। এই খবর শুনে রাজা খুব খুশি হলো। সে আনন্দে লাফাতে লাগলো। তারপরে সে একটা দাসীকে ডাকলো। দাসী আসতেই রাজা তাকে বলল যে সে যেন সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দেয় যে সে বাবা হতে চলেছে। রাজা এও ঘোষণা করল যে সারা রাজ্যে নরনারায়ণ সেবা দেওয়া হবে। এইসব কথা শুনে দাসীও খুব খুশি হলো। তারপরে দাসী সব দাসীদেরকে খবর দিল। এরপরে গ্রামের লোকরাও জানতে পারল এই খুশির খবর। প্রজারাও অনেক খুশি হলো এই খবর শোনার পরে। তারা এটাও শুনলো যে নরনারায়ণ সেবা দেওয়া হবে। এটাতে তারা আরও খুশি হয়ে গেল যে এইবার তারা অনেক দিন পরে কিছু ভালো মন্দ খেতে পারবে। কিছুদিন পরে আবার নরনারায়ণ সেবা দেওয়া হলো। তাতে গ্রামের সকল মানুষরাই অংশগ্রহণ করলো এবং তারা নরনারায়ণ সেবায় খেলো। কয়েক মাস পর রানী তার ফুটফুটে একটা সন্তান জন্ম দিল। কিন্তু সন্তান জন্ম দিতেই রানী মারা গেল এবং রাজকন্যা পালিত হতে থাকলো সেই রাজপ্রাসাদের দাসীর কাছে। এইভাবেই চলতে লাগলো 20টা বছর। 20টা বছর পরে এখন রাজকুমারী আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আর এখন রাজকুমারীর মতো সুন্দর রাজকুমারী আর এই রাজ্যে আরেকটি নেই। রাজকুমারী তার দাসী মাকেই সে মা বলে জানে। ছোট থেকে তার কাছেই সে মানুষ হয়েছে, তাই সে তাকে মা বলেই ডাকে। রাজকুমারী সবার সাথেই খুব ভালো মিষ্টি ব্যবহার করে, তার জন্যেই সে সবার কাছে ভালোবাসাও পায়। কিন্তু রাজকুমারীর রাজ্যে এত সুখ হয়তো ছিল না। কিছুদিনের মধ্যেই রাজকুমারীর রাজ্যে আসলো এক বিপজ্জনক খরা। সেই খরাতে মানুষ মারা যেতে থাকলো। না খেতে পেয়ে মানুষ অনেক কষ্টে দিন কাটাতে থাকলো। চারিদিক সব কিছু শুকিয়ে যেতে লাগলো।
ক্ষেতের জমি তৈরি হয়ে গেল মরুভূমিতে, কাটা গাছে ভরে গেল সব মাঠ। এই সময় রাজা অনেক চিন্তিত হয়ে পড়ল। তখন রাজকুমারী রাজামশাইয়ের কাছে প্রার্থনা করলো যে সন্ন্যাসী বাবার কাছে সে যাবে, যে এই দুঃসময়ে প্রতিকার জেনে আসবে। রাজা ও রাজকুমারীকে অনুমতি দিয়ে দিলেন। তখন রাজকুমারীও বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গল পেরিয়ে সে পৌঁছলো এক বড় নদীতে। নদী পার হয়ে সে পৌঁছালো একটা হিমালয় পর্বতে। হিমালয় পর্বত পার হওয়ার পরে পৌঁছালো সে মরুভূমিতে। মরুভূমি পার হওয়ার পরেই সে দেখা পেল সন্ন্যাসী বাবার। সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা হওয়ার পরে সে সব কথা জানালো, তাদের রাজ্যের কষ্টের কথা। তখন সন্ন্যাসী বাবা তাকে আশীর্বাদ হিসাবে একটা ঘটি উপহার দিলেন আর বললেন, এই ঘটি চেয়ে মরুভূমিতে যে পুঁতে দিতে, যে জমিতে অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে মরুভূমি হতে পরিণত হয়েছে। রাজকুমারী সেই কথা মতো ফিরে আসলেন সেই মরুভূমি জমিতে, এসে পুঁতে দিলেন সেই ঘটিটি মাটির নিচে। দেওয়ার পরে রাজকুমারী চলে আসলো তার প্রাসাদে। এই ঘটি পোঁতার জন্যে সেই দিন রাত্রে সারা রাজ্য জুড়ে প্রচুর মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো। এই বৃষ্টির কারণে চারিদিক জলমগ্ন হয়ে গেল। চারিদিকের মাঠ, জমি সব কিছুতেই বৃষ্টি হতে শুরু করলো। এরপর টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আবার সূর্য উঠল। ওঠার পরে চারিদিক সবুজে ভরে উঠল, জলে থই থই করতে থাকলো সব দিক। রাজকুমারীর এই সাহসের কথা শুনে পাশের রাজ্যের রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে বিয়ে করতে চাইলেন। তাই তিনি চলে আসলেন রাজকুমারীর বাবার কাছে। এসে তিনি সব কথা খুলে বললেন যে তিনি রাজকুমারীকে বিয়ে করতে চান। এইসব কথা শুনে রাজাও মেনে নিলেন তাদের বিয়ের কথা। তারপরে রাজকুমারী সুখে শান্তিতে সংসার করতে থাকলো।